মন্ত্রণালয়গুলোতে যে দুর্নীতির অভিযোগ ছিল যেসব প্রকল্পগুলোতে, সেসব প্রকল্প সহ সকল প্রকল্পের একটা রিভিউ আমরা কমিটি করেছি, যে সবগুলো প্রকল্প যাতে রিভিউ করা হয় এবং যেখানে যেখানে দুর্নীতির অভিযোগ আছে সেগুলো যাতে খতিয়ে দেখে একটা রিপোর্ট পেশ করা হয়। আমরা তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনে যে দপ্তর এবং সংস্থার বিভিন্ন কমিটি সমূহ রয়েছিল সেগুলোকে বাতিল করা হয়েছে এবং বাতিল করতে কমিটি পরিচালনার জন্য নতুন করে কমিটি পুনর্গঠন করা হচ্ছে। এই কাজটি এখনো প্রক্রিয়াধীন এবং বিগত সরকারের সময় দপ্তর ও সংস্থায় নিয়োগকৃত চুক্তিভিত্তিক সকল নিয়োগ বাতিল করা হয়েছে। বিগত সরকারের সময়ে দপ্তর সংস্থায় কর্মরত ঊর্ধ্বতন বিভিন্ন কর্মকর্তা যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে অদক্ষতা বা দুর্নীতি বা ফ্যাসিবাদী সরকারকে সহায়তা, তাদেরকে অন্যত্র পদায়ন করা হয়েছে এবং তদন্ত করা হচ্ছে। সুস্পষ্ট অভিযোগ বা প্রমাণের ভিত্তিতে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থাও নেওয়া হবে অনেকের ক্ষেত্রে। আমরা বৈষম্যবিধি ছাত্র জনতার আন্দোলন সমগ্র বাংলাদেশে হতাহত সাংবাদিকদের তথ্য সংগ্রহ করার জন্য সংশ্লিষ্ট দপ্তর সংস্থাকে দায়িত্ব প্রদান করা হয়েছে। সেক্ষেত্রে একটা তথ্য আমরা পেয়েছি পিআইডি থেকে, যেখানে 5 জন সাংবাদিক নিহত হয়েছেন এবং 98 জন আহত হয়েছেন। এই তথ্যটি আমাদের কাছে এসেছে। এছাড়া আমরা গত মাসে যেই আমাদের অনুষ্ঠানগুলো হয়েছে, যেই ধরনের কর্মসূচিগুলো হয়েছে সেগুলোকে সম্প্রচার করা হয়েছে বাংলাদেশ বেতার এবং বাংলাদেশ টেলিভিশনের পক্ষ থেকে। বৈষম্যবিরোধী ছাত্র জনতা আন্দোলনের শহীদ ও আহত ছাত্রছাত্রীদের পরিবার নিয়ে 20টি ফিচার বাংলাদেশ সংবাদ সংস্থা কর্তৃক প্রকাশ করা হয়েছে এবং বৈষম্যবিরোধী ছাত্র জনতা আন্দোলন অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রম ভিত্তিক 419টি তথ্য বিবরণী ও স্কল প্রচার সহ 1204টি গুরুত্বপূর্ণ ছবি প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া প্রকাশ করেছে। এছাড়া আমাদের ডাক টেলিযোগাযোগের বিভাগের অধীনে আমরা প্রথমে এসে বৈষম্যবিরোধী কোটা সংস্কার আন্দোলন চলাকালীন সময় ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয় যে তদন্ত কার্যক্রম পরিচালনা হচ্ছে, সেখানে আমরা 24 ঘন্টা একটা প্রাথমিক তদন্ত রিপোর্ট পেয়েছিলাম, সেটি আপনাদের কাছে প্রকাশ করা হয়েছে এবং এটির বিস্তারিত প্রতিবেদন দাখিল হয়েছে এবং বর্তমানে কমিটি সুপারিশ বাস্তবায়নের কাজ চলছে। একইভাবে এই বিভাগে 2009 থেকে এ পর্যন্ত বাস্তবায়িত এই বিভাগের সকল উন্নয়ন প্রকল্প মূল্যায়ন এবং পর্যালোচনা চলছে। আমাদের যেই চিঠিপত্র, পার্সেল, ডকুমেন্টস ইত্যাদি যেই গ্রাহক সেবা সেটা সহজীকরণের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। সেজন্য অনলাইন বুকিং অ্যাপস প্রস্তুত করা হয়েছে। এই অ্যাপসের মাধ্যমে প্রত্যেক গ্রাহক নিজেই চিঠিপত্র, পার্সেল, ডকুমেন্ট ঘরে অফিসে বসে যে কোনো সময় বুকিং করতে পারবেন। টেলিযোগাযোগ অধিদপ্তর কর্তৃক সিটিডিআর সেন্টারের মাধ্যমে দেশে ইন্টারনেট ব্যবস্থায় 1667টি পর্ন ওয়েবসাইট এবং 560টি জুয়ার ওয়েবসাইট বন্ধ করা হয়েছে। এছাড়া এবং ম্যালওয়্যার সহ এরূপ সাইট সমূহ প্রবেশগম্যতা সীমিতকরণের কার্যক্রম অব্যাহত রয়েছে। এছাড়াও আমাদের সাম্প্রতিক বন্যা দুর্গত এলাকায় ল্যান্ডফোন চালু করা হয়েছে এবং আমরা 8টির মতো ভিসেট স্থাপন করেছিলাম এবং সেখানে নেটওয়ার্কের সরবরাহটা যথাযথ ছিল না, তারপরেও আমরা চেষ্টা করেছিলাম। সেখানে বিনামূল্যে মোবাইল অপারেটরদের বিনামূল্যে জ্বালানি সরবরাহ করা হয়েছে এবং এছাড়া আমাদের 3 মন্ত্রণালয়ের কর্মকর্তারা একদিনের বেতন কিন্তু আমাদের প্রধান উপদেষ্টা ক্রান্ত তহবিলে প্রদান করেছেন সাহায্যের জন্য। যে আমাদের যে স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক যেই লিস্ট তালিকা করা হচ্ছে, সেই তালিকার উপর ভিত্তি করে কিন্তু এই স্মরণসভাটি করা হবে। সেটা একটা সম্ভাব্য তারিখ হচ্ছে 14ই সেপ্টেম্বর ঠিক করা হয়েছিল বা তার আশেপাশে কোনো একটা তারিখ। তো ওই তালিকাটা যেহেতু অনগোয়িং, সেজন্য 14 তারিখই স্মরণসভাটি করা হচ্ছে না। মূলত তালিকাটি আরও চূড়ান্ত হলে এই তালিকার উপর ভিত্তি করে আমরা শহীদদের স্মরণসভাটি আয়োজন করব এবং এখন পর্যন্ত আমাদের কাছে 728 জনের শহীদের একটা তালিকা এসেছে স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক আজকে পর্যন্ত এবং তাদেরকে ভেরিফাই করা হচ্ছে, মানে তাদের অ্যাড্রেস খুঁজে তাদের পরিবারের সাথে যোগাযোগ করা হচ্ছে। আর 20,263 জন আহত এই স্বাস্থ্য মন্ত্রণালয়ের তালিকা অনুযায়ী। আরও বেসরকারি বিভিন্ন উৎস অনুসারে আমরা কিন্তু আমি এর আগেও বলেছি 800-র মতো একটা তালিকা আর কি আমাদের সাথে আছে, সেগুলো এখন জাস্ট ভেরিফাই করা হচ্ছে এবং জেলা প্রশাসকদের বলা হয়েছে, নির্দেশ দেওয়া হয়েছে যাতে প্রত্যেক জেলা ওয়াইজ একটা তালিকা করে তারা পাঠায় এবং আগামী রবিবারের মধ্যেই আমরা হয়তো একটা চূড়ান্ত তালিকা হয়তো পাবো। আর শহীদ স্মরণসভার বাজেট নিয়ে কিছু কথা উঠেছে বা সোশ্যাল মিডিয়ায় সমালোচনা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এটা আসলে একটু বিভ্রান্তি হয়েছে। এখানে 5 কোটি টাকা বলা হয়েছে যে এটার জন্য অনুমোদন দেওয়া হয়েছে, নট যে 5 কোটি টাকাই খরচ হবে এই প্রোগ্রামে। 5 কোটি টাকার মধ্যে খরচ করতে বলা হয়েছে
এবং এখানে এই অনুষ্ঠানে খরচটা আরও অনেক কমের মধ্যেই হবে। এবং এখানে সিংহভাগ খরচটা মূলত যে 64 জেলা থেকে পরিবারের সদস্যদের নিয়ে আসা ঢাকায় এবং যারা দূরে তাদেরকে আগের রাতে নিয়ে এসে একটা থাকার ব্যবস্থা, মূলত এই কাজে সিংহভাগ খরচটা কিন্তু এই কাজে যাবে। এখানে কোনো ধরনের সাজসজ্জা বা অতিরিক্ত কোনো খরচের আসলে ব্যবস্থা নেই। আর এটা একটা রাষ্ট্রীয় প্রোগ্রাম, আমরা চেয়েছিলাম যে সকল শহীদ পরিবারদের একত্রিত করা এবং তাদের থেকে আরও ইনফরমেশন আসলে আমাদের নেওয়ার আছে এবং একটা রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া। তো সেটি খুব দ্রুত সময়ের মধ্যেই আসলে হবে, এই তালিকাটি নিশ্চিত হওয়ার মাধ্যমে। আর আরেকটি হচ্ছে, আমরা একটা ফাউন্ডেশনের কথা বলেছিলাম, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। তো আমরা ভেবেছিলাম যে এই হয়তো স্মরণ সভার দিন এটা আমরা ঘোষণা করবো, যেহেতু স্মরণ সভাটি পিছাচ্ছে, তাই আমি আজকে এটা প্রাথমিকভাবে বলছি। আজকে হয়তো আমাদের যমুনাতে যেই প্রেসিডেন্ট হবে সেখানে ওইটা অফিসিয়ালি আবার বলা হবে। আমরা জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন, এই ফাউন্ডেশনের 7 সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে এবং এটা অফিসিয়ালি রেজিস্ট্রেশন করা হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস হচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার হচ্ছেন এটা এই ফাউন্ডেশনের সভাপতি।